আচ্ছা দেখো, আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে ফিজিক্স, পদার্থবিজ্ঞান। পদার্থবিজ্ঞানের ক্লাস হওয়ার কথা। আর পদার্থবিজ্ঞানের আমাদের এসএসসি পদার্থবিজ্ঞানের তৃতীয় অধ্যায় হচ্ছে বল সম্পর্কিত। অধ্যায়ের নামই হচ্ছে বল বা ফোর্স। তো এই অধ্যায়ের শুরুতে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে বইতে, সেটা হচ্ছে জড়তা এবং বলের ধারণা। তো জড়তা জিনিসটা কি এবং জড়তার সাথে বলের কি সম্পর্ক, এবং এই সম্পর্কের উপর নিউটনের সূত্রটি কি, সেটা আমরা আজকে আলোচনা করব। তো জড়তার ব্যাপারটা কি, তোমরা জড়তার সম্পর্কে যদি আলোচনা করতে বলা হয়, তোমরা জড় বলতে যে শব্দটা বোঝায় জড়, এই জড় শব্দটার অর্থ হচ্ছে আমরা নির্জীব কোনো কিছুকে বোঝাই, এমন কিছু যেটা নড়াচড়া করবে না, যেটার মধ্যে জীবন নাই, আমরা এরকম কিছুকেই জড় বলি। অর্থাৎ যার নিজে থেকে কোনো মুভমেন্ট থাকবে না, যার মধ্যে নিজে থেকে কোনো মুভমেন্ট থাকবে না। তো এই ধরনের বস্তুকে আমরা জড় বস্তু বলি। তো জড় বস্তুর মধ্যে জড়তা থাকবে। এই জড়তা ব্যাপারটা হচ্ছে যে আরেকটু ভালোভাবে যদি আমরা বলি, যেমন বললাম যে যে বস্তুটা জড় তার নিজে থেকে কোনো মুভমেন্ট থাকবে না। আচ্ছা, এই যে বললাম যে তার নিজ থেকে কোনো মুভমেন্ট থাকবে না, তার মানে তার মুভমেন্ট থাকতে পারে, কিন্তু সেই মুভমেন্টের পিছনে অন্য কোনো কারণ থাকবে। যেমন এটা যদি আমরা একটা বস্তু চিন্তা করি, তাহলে এই বস্তুটার মধ্যে যদি আমরা কোনো মুভমেন্ট দিই, মুভমেন্ট কিভাবে দিব? আমরা আমাদের যে ভাষাটা আমরা বুঝতে পারি, যে আমি বললাম যে আমি এটাকে ধাক্কা দিলাম, এটার মধ্যে আমি ধাক্কা দিলাম, তাহলে ধাক্কা দিলে কি হবে? বস্তুটা নড়ে উঠবে। ধরো যদি এই বস্তুটা একটা টেবিলের উপর থাকে, বস্তুটা যদি একটা টেবিলের উপর থাকে এবং এই টেবিলের উপর থাকা বস্তুটাকে যদি আমি ধাক্কা দিই, ধরো এই বস্তুটা একটা একটা কাঠের ব্লক। এই কাঠের ব্লকটাকে আমি একটা টেবিলের উপর ধাক্কা দিলাম। তো ধাক্কা দিলে কি ঘটবে? ধাক্কা দিলে কাঠের ব্লকটা টেবিলের উপর কত দূর গিয়ে থেমে যাবে। এখন এই যে কাঠের বস্তুটা, এই ব্লকটা টেবিলের উপর কতটুকু গিয়ে থেমে গেল, সে কেন থেমে গেল? ধরা যাক এইখানে গিয়ে বস্তুটা থেমে গেল, সে কেন থেমে গেল? সে কি নিজে নিজে থামলো? আমরা এই বিষয়টা পর্যালোচনা করার জন্য যদি এরকম চিন্তা করি যে বিভিন্ন রকম টেবিলের মধ্যে একই বস্তুকে আমরা একই রকম ভাবে ধাক্কা দিই, তাহলে দেখবো কোনো টেবিলে এতটুকু দূরে গিয়ে থামলো, কোনো টেবিলে এতটুকু দূরে গিয়ে থামলো, কোনো টেবিলে এতটুকু দূরে গিয়ে থামলো। অর্থাৎ এক একটা টেবিলে একই বস্তু একই রকম ধাক্কায় বিভিন্ন দূরত্বে গিয়ে থামলো। তার মানে হচ্ছে যে বস্তু অভিন্ন থাকা সত্ত্বেও ভিন্ন ভিন্ন টেবিলে বস্তুটা ভিন্ন ভিন্ন দূরত্বে গিয়ে থামার অর্থ হচ্ছে টেবিল, অর্থাৎ বস্তুটা যে টেবিলের উপর আছে, সেই টেবিলটার একটা ভূমিকা আছে এই বস্তুটার থামার ব্যাপারে। এবং এই যে ধাক্কা দেওয়ার পর বস্তুটা টেবিলের উপর কত দূর গিয়ে থেমে গেল, থেমে যাওয়ার জন্য আসলে যে কাজটা, যে জিনিসটা কাজ করে, সেটাকে আমরা ঘর্ষণ বলি। হয়তো এই ঘর্ষণ সম্পর্কে তোমাদের আগে থেকে কিছু ধারণা থাকবে। ঘর্ষণ, এই ঘর্ষণ সম্পর্কে আরো বিস্তারিত আমরা পড়বো। এই ঘর্ষণটা হচ্ছে এক ধরনের বল বা এক ধরনের বাধা। আমরা বল না বলে এটাকে আমরা বলি বাধা। যেহেতু আমরা বল সম্পর্কে বুঝবো, কাজে আগে থেকে বল শব্দটা ব্যবহার করব না। আমরা যে শব্দগুলো সেন্স করতে পারি, বুঝতে পারি, আমরা সেই শব্দগুলোকে দিয়ে বোঝার চেষ্টা করতেছি। অর্থাৎ যদি আমি ধাক্কা দিই এই বস্তুটাকে, এই বস্তুটা এই টেবিলের বাধার কারণে কত দূর গিয়ে থেমে যাবে।
আর এই বাধা কমানোর জন্য যদি আমরা টেবিলটাকে পিচ্ছিল করে দিই, টেবিলটাকে খুব পলিশড করে দিই, তখন হয়তো দেখা যাবে, তোমরা নিশ্চয়ই ক্যারাম বোর্ড খেলেছো সবাই। তো ক্যারাম বোর্ডের গুটিগুলোকে কি হয়, ক্যারাম বোর্ডের গুটিগুলোকে ক্যারাম বোর্ডের মধ্যে খুব দ্রুত নড়াচড়া করার জন্য ক্যারাম বোর্ডকে আমরা পাউডার দিয়ে পলিশ করি, যার কারণে দেখা যায় একটা গুটি ক্যারাম বোর্ডের মধ্যে খুব খুব স্মুথ ভাবে চলাফেরা করতে পারে। তো এখানেও এই ধাক্কার কারণে বস্তুটা থেমে যাওয়ার প্রক্রিয়াটাকে আমরা দীর্ঘায়িত করতে পারি, অর্থাৎ বেশি সময় ধরে বস্তুটা চলে তারপরে থামবে, এই বিষয়টা আমরা মেনটেন করতে পারবো, এই বিষয়টা আমরা করতে পারবো। কিন্তু এমনটা কি করা সম্ভব যে আমি এটাকে ধাক্কা দিলাম, ধাক্কা দেওয়ার পরে বস্তুটা কখনোই থামলো না? হ্যাঁ, এমনটা করা সম্ভব। সেটা কিভাবে সম্ভব? ধাক্কা দেওয়ার পর যে কারণ বস্তুটাকে থামিয়ে দেয়, সে কারণের অনুপস্থিতি বস্তুটাকে আর থামাবে না। ধাক্কা দেওয়ার পর একটা বস্তু চলতে থাকে, চলতে চলতে একসময় থেমে যায়। তাহলে এই যে ধাক্কা দেওয়ার পর একটা বস্তু চলতে চলতে যে একসময় থেমে যায়, এই থেমে যাওয়াটা যে কারণে ঘটে, সে কারণটাকে যদি আমরা বিলীন করে দিতে পারি, অর্থাৎ কোনো বাধা যদি না থাকে, তাহলে সে বস্তুটা আর কোনোদিন থামবে না। তাহলে আমরা এই কথাটাকে একটু লিখে ফেলি যে ধাক্কা দেবার পর যে কারণে বস্তু থেমে যায়, সে কারণের অনুপস্থিতি আচ্ছা, সে কারণ অনুপস্থিত হলে বস্তু থামবে। তাহলে এই যে বৈশিষ্ট্যটা আমরা বুঝলাম, এই বৈশিষ্ট্যটা কি? ধাক্কা দিলে বস্তুটা আসলে কি হয়? ধাক্কা দিলে বস্তুটা গতিশীল হয়। ধাক্কার কারণে একটা বস্তু স্থির আছে, স্থির, এটার মধ্যে ধাক্কা দিলে বস্তুটা গতিশীল হয়। আচ্ছা, এখন একটা বস্তুর উপর ধাক্কা দিলে বস্তুটা গতিশীল হয়। আচ্ছা, ধাক্কা না দিলে বস্তুটা কি গতিশীল হবে? এমন কি হবে যে একটা বস্তু থেমে আছে, কোন রকম ধাক্কা তার উপর কাজ করতেছে না, তারপরেই বস্তুটা এমনি এমনি গতিশীল হয়ে যাবে, এমনটা কি হওয়া সম্ভব? আমরা বুঝি যে না, এমনটা আসলে হওয়া সম্ভব না। একটা বস্তু যদি স্থির থাকে, তাহলে সে বস্তুটা স্থির থাকবে, কোন রকম কারণ ছাড়া বস্তুটা এমনিতেই যদি নড়ে ওঠে আমরা দেখি, তখন আমরা কারণটা খুঁজতে শুরু করবো যে আচ্ছা, এটা নড়লো কেন? নিশ্চয়ই কোনো না কোনো কারণ এটা নড়াচড়ার জন্য দায়ী। তাহলে এখানে আমরা যে আলোচনাগুলো করলাম, সে আলোচনাগুলো থেকে বুঝলাম যে স্থির বস্তুর অবস্থা হচ্ছে স্থিতি। একটা স্থির বস্তুর অবস্থা হচ্ছে স্থিতি, আর গতিশীল বস্তুর অবস্থা হলো গতি। এখন যদি আমরা একটা স্থির বস্তুর আসসালামু আলাইকুম চাচা। অবস্থার পরিবর্তন ঘটাতে চাই, তাহলে আমার একটা কিছু দরকার। আর যদি গতিশীল বস্তুর গতি অবস্থার পরিবর্তন ঘটাতে চাই, এই গতি অবস্থার পরিবর্তনটা কি? একটা টেবিলের মধ্যে একটা ব্লককে আমি ধাক্কা দিলাম, ব্লকটা টেবিল বরাবর সোজা চলতে থাকবে। আচ্ছা, ধরো আমি আরেকটা কথা এখানে বলি যে মনে করা যাক এটা হচ্ছে আমার টেবিল, আমি উপর থেকে দেখতেছি। এই টেবিলের মধ্যে এটা হচ্ছে একটা ব্লক। এখন যদি আমি এই ব্লকটাকে এইভাবে একটা ধাক্কা দিই টেবিলের মধ্যে, আর ধাক্কা দেওয়ার পর যদি দেখি যে ব্লকটা টেবিলের মধ্যে এইরকম ভাবে চলতে শুরু করলো, এইরকম পথে টেবিলের মধ্যে চলতে শুরু করলো, এরকম আঁকা বাঁকা পথে টেবিলের মধ্যে চলতে শুরু করলো, তখন কি আমি বুঝবো যে আমার ধাক্কাই এই ব্লকটাকে এরকম বাঁকা পথে চলাচ্ছে? আমরা কিন্তু সেটা বুঝবো না। আমরা চিন্তা করব যে
আমার ধাক্কা ছাড়াও অপর কোনো একটা কারণ এখানে অস্তিত্বশীল, অপর কোনো একটা কারণ এখানে আছে যেই কারণটা এই বস্তুটাকে এরকম আঁকা-বাঁকা পথে গতিশীল করে। অর্থাৎ যদি ব্লকটা এরকম সোজা একটা স্ট্রেইট পথে চলে যায়, তাহলে এটা হচ্ছে একটা গতি এবং যে গতির মধ্যে কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ একই দিকে গতিশীল। কিন্তু যদি ব্লকটা এরকম আঁকা-বাঁকা পথে যায়, তাহলে বুঝতে হবে যে না এই গতির মধ্যে একটা পরিবর্তন আছে। আর এই পরিবর্তনটার জন্য নিশ্চয়ই কোনো না কোনো একটা কারণ বিদ্যমান। যে কারণটা না থাকলে এই গতির মধ্যে এই পরিবর্তন হবে না। তাহলে এই যে আমরা এতক্ষণ আলোচনা করলাম যে একটা বস্তুর স্থিতি অবস্থা থেকে তার পরিবর্তন করে তাকে গতিশীল করা অথবা গতি অবস্থান থেকে তাকে পরিবর্তিত করা। আচ্ছা, এখন স্থিতি অবস্থা থেকে পরিবর্তিত করা বা গতিশীল অবস্থার মধ্যে গতির পরিবর্তন ঘটানো, এটার জন্য একটা কারণ অবশ্যই লাগবে। আর কারণের অনুপস্থিতি তাদের স্থিতি অবস্থা এবং গতি অবস্থার মধ্যে কোনো পরিবর্তন করতে দিবে না। কোনো কারণ না থাকলে একটা বস্তু স্থির, সে সবসময় স্থির থাকবে। আর কোনো কারণ, অতিরিক্ত কোনো কারণের অস্তিত্ব না থাকলে একটা গতিশীল বস্তু যেমন ভাবে গতিশীল আছে তেমন ভাবেই চলতে থাকবে। যেমন এই যে যেটা বললাম যে একটা বস্তুকে ধাক্কা দিয়ে দিলাম, ধাক্কা দেওয়ার পর আমি আর কোনো কিছু করতেছি না, এটা টেবিলের উপর চলতে থাকবে। কিন্তু চলতে থাকে না কেন? কারণ হচ্ছে টেবিল এটাকে ক্রমাগত বাধা দেয়। এই বাধার কারণে একসময় থেমে যায়। তাহলে আমরা যদি আস্তে, আস্তে টেবিলটাকে পলিশ করতে থাকি তখন দেখব যে বস্তুটা বেশি দূর যায়। তাহলে এইটা থেকে আমরা সেন্স করতে পারি যে যদি কোনো বাধা বল না থাকতো তাহলে এই বস্তুটা যেমন ভাবে চলতেছে তেমন ভাবেই চলতো। তাহলে এই যে বাধার অনুপস্থিতি বা কোনো বাহ্যিক কারণের অনুপস্থিতি থাকার কারণে কোনো বস্তুর তার স্থিতি বা গতি অবস্থার কোনো পরিবর্তন ঘটায় না। এই ঘটনাটাকেই আমরা বলি জড়তা। হ্যাঁ? অর্থাৎ স্থিতি বা গতির কোনো পরিবর্তন না ঘটার যে প্রবণতা বস্তুর, সেটাই হচ্ছে জড়তা। মানে স্থিতি স্থিতি বা গতি অবস্থার পরিবর্তন না ঘটা। না ঘটার যে বৈশিষ্ট্য, না ঘটার বৈশিষ্ট্যই হলো জড়তা। অর্থাৎ যেকোনো বস্তু যদি স্থির থাকে তাহলে কোনো বাহ্যিক কারণ না থাকলে বস্তুটা গতিশীল হতে মানে স্থিতি থেকে চেঞ্জ হবে না। অর্থাৎ সে সরবে না। যেখানে আছে সেখানেই থাকবে। যদি গতিশীল থাকে তাহলে সেই গতিশীল বস্তুর মধ্যে বাহ্যিক কোনো কারণ না ঘটলে বস্তুটার গতির অবস্থার পরিবর্তন ঘটবে না। এটাকেই বলে জড়তা। ওই যে আমরা বাহ্যিক কারণ বললাম, যে বাহ্যিক কারণ জড়তার পরিবর্তন ঘটায় সেই বাহ্যিক কারণকে আমরা বলি হচ্ছে বল বা ফোর্স। তাহলে জড়তা এবং বলের উপলব্ধি দুটো একসাথেই হয়। অর্থাৎ বস্তুর জড়তা হচ্ছে বস্তুর স্থির বা গতিশীল থাকার প্রবণতা। স্থির থাকলে স্থির থাকবে, গতিশীল থাকলে গতিশীল থাকবে। হ্যাঁ? এই প্রবণতা হচ্ছে জড়তা। আর এই বস্তুর জড়তার পরিবর্তনের জন্য যে জিনিসটা দায়ী, অর্থাৎ গতিশীল বস্তুর গতির পরিবর্তন হবে অথবা থেমে যাবে। স্থিতিশীল বস্তুর স্থিতি অবস্থার পরিবর্তন ঘটবে, অর্থাৎ সে স্থির থেকে গতিশীল হবে। এই পরিবর্তনের জন্য যে বাহ্যিক ভৌত কারণটা দায়ী, তাই হচ্ছে বল, অর্থাৎ ফোর্স। বল বা ফোর্স হচ্ছে যা বস্তুর এই জড়তার পরিবর্তন ঘটাবে। তাহলে এক কথায় আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যা বস্তুর জড়তার পরিবর্তন ঘটায় তাই হচ্ছে বল। তাহলে এভাবে করে আমরা বলের সংজ্ঞা দিতে পারি। অর্থাৎ যে যে বাহ্যিক ভৌত কারণ, বাহ্যিক ভৌত কারণ, ভৌত কারণ বস্তুর জড়তার পরিবর্তন ঘটায় তাই বল বা ফোর্স।
লেখাটা একটু ভিজিবিজি হয়ে গেল, এটা একটু অন্য কালার দিয়ে লিখতে মনে হয় ভালো হতো। যাই হোক, আমরা এখন এই জিনিসগুলোকে একটু মুছে দিই, তাহলে যে জিনিসটাকে আমরা শুরুতে ধাক্কা বলছিলাম, অর্থাৎ যেটাকে আমরা শুরুতে ধাক্কা বলছিলাম, সেই ধাক্কা জিনিসটা আসলে আমরা এখন আর ধাক্কা বলবো না। ধাক্কা শব্দটারও আরেকটা মিনিং আছে, আমরা পরে জানবো যে ধাক্কা কাকে বলে। কিন্তু এই শব্দটা দিয়ে বলকে আমরা প্রাথমিকভাবে সেন্স করতে পারি বলে আমি এই শব্দটাকে ব্যবহার করলাম। তো এখন যখন বলবো বল, তখন বলবো যা বস্তুর জড়তার পরিবর্তন ঘটায় তাই হচ্ছে বল। এখন হচ্ছে এই যে যা বস্তুর জড়তার পরিবর্তন ঘটায় তা যদি বল হয়, তাহলে আমাকে বলকে বোঝার জন্য জড়তার পরিবর্তনকে বুঝতে হবে। এখন জড়তার পরিবর্তনকে আমরা কিভাবে পরিমাপ করব? বলকে বোঝার জন্য জড়তার পরিবর্তন বুঝতে হবে, এবং এই জড়তার পরিবর্তন আমরা কিভাবে পরিমাপ করব, অর্থাৎ এই বলকে কিভাবে পরিমাপ করব, এই পরিমাপগুলো করার জন্যই আমাদেরকে নিউটনের সূত্রগুলোকে জানতে হবে। তো এখন আমরা আসি নিউটনের প্রথম সূত্র। নিউটনের প্রথম আচ্ছা, নিউটনের প্রথম সূত্রতে আসলে ফার্স্ট ল অফ নিউটন, এখানে ফার্স্ট ল অফ নিউটন বলতে আমরা এই যে প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র করে আমরা তিনটা সূত্রকে জানবো। এই সূত্রগুলোকে বলা হয় নিউটনের গতি সূত্র। তো এটা ফার্স্ট ল অফ নিউটন। এখানে এই কথাটা একটু জেনে রাখা ভালো যে নিউটনের প্রথম সূত্র আসলে বিজ্ঞানী গ্যালিলিও এর উপলব্ধিতে ছিল। বিজ্ঞানী গ্যালিলিও নিউটনের প্রথম সূত্রকে উপলব্ধি করেন এবং বল সম্পর্কে তিনিও ধারণা দেন। কিন্তু বলকে পরিমাপ করার জন্য নিউটন আরো যে সূত্রগুলো দেন, নিউটনের দ্বিতীয় সূত্র, যে দ্বিতীয় সূত্র দিয়ে আমরা অ্যাকচুয়ালি বলকে পরিমাপ করি, তো তিনি তার প্রিন্সিপিয়া বইতে এই প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্রকে একসাথে লিখেন। লিখেন বলে আমরা এটাকে নিউটনের প্রথম সূত্র বলি, কিন্তু এই প্রথম সূত্রটার অস্তিত্ব নিউটনের আবিষ্কারের আগে বা নিউটনের আগেও এই প্রথম সূত্রটা ছিল। তো এই নিউটনের প্রথম সূত্রটা আসলে কি বলে? নিউটনের প্রথম সূত্রটা বলে বলের অনুপস্থিতি বলের অনুপস্থিতি বস্তুর গতির অবস্থা অপরিবর্তিত রাখবে। অপরিবর্তিত থাকার কারণ, আমরা কথাটাকে একটু অন্যভাবে বললাম, বলের অনুপস্থিতি। এখন এই যে বলের অনুপস্থিতি, এই বলের অনুপস্থিতি মানে আমরা একটু চিন্তা করবো এরকম যে ধরা যাক এরকম যে একটা বস্তুকে যদি আমি এদিক থেকে বল প্রয়োগ করি, আবার এদিক থেকেও বল প্রয়োগ করি, তোমাদের কমন সেন্স বলবে যদি এই বল F1 আর এই বল F2 দুই দিক থেকে যদি একই রকম ভাবে বল প্রয়োগ করা হয়, তাহলে এই বল প্রয়োগের কারণে বস্তুটা থেমে থাকবে। এখন যদি আমরা বলি যে এটা বলের অনুপস্থিতি, তাহলে এটাকে কিন্তু ঠিক অনুপস্থিতি বলা যায় না। এই অনুপস্থিতিটার প্রকৃত অর্থ হচ্ছে মান শূন্য। মান শূন্য, এই অনুপস্থিতি বলতে বোঝা যায় মান শূন্য, বা এটাকে আমরা বলি লব্ধি শূন্য। তো এই জন্য এই কথাটার আরো কারেক্টেড ফর্ম হচ্ছে বস্তুর উপর বলের লব্ধি শূন্য হলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু
স্থির বেগে গতিশীল থাকবে। অর্থাৎ এটাকে আমরা এরকমও বলতে পারি, অর্থাৎ অর্থাৎ এই কথাটার সিমিলার কথা হচ্ছে অর্থাৎ জড়তার কোনো পরিবর্তন ঘটবে না, জড়তার পরিবর্তন ঘটবে না। তাহলে নিউটনের প্রথম সূত্রটাকে তাহলে আমরা এরকম ভাবে বলবো যে নিউটনের প্রথম সূত্র বলে যে বস্তুর উপর বলের লব্ধি শূন্য হলে, এখন তোমাদের বইতে দেখবা কথাটা এরকম ভাবে লেখা আছে, এই জন্য এই কথাটাকে একটু আমি এখানে একটু কারেকশন দিচ্ছি। কথাটা ওরা আসলে অর্থটা সঠিকই করার চেষ্টা করা হয়েছে, সঠিক অর্থ এখানে আসছে, কিন্তু বলা হয়েছে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে। তাহলে বল প্রয়োগ না করলে, এখন এই যে বল প্রয়োগ না করলে কথাটার মধ্যে একটু অস্পষ্টতা আছে, এই জন্য তোমরা কথাটাকে এইভাবে বলবা না। যেমন আমি যেটা বললাম, এই যে এই নীল দাগটাকে যদি আমরা একটা টেবিল মনে করি, আর এই টেবিলের মধ্যে যদি একটা বস্তুকে রেখে আমি এই বস্তুর মধ্যে এইভাবে আর এইভাবে একই সঙ্গে বল প্রয়োগ করি, তাহলে এইদিকেও বল প্রয়োগ করা হলো, এদিকেও বল প্রয়োগ করা হলো, তাহলে এটাকে তো আমি বল প্রয়োগ না করলে বলতে পারি না। এখানে কিন্তু বল প্রয়োগ করা হলো, তারপরেও বস্তুটা স্থির থাকতেছে। এটার ঘটনার কারণটা কি? কারণটা হচ্ছে বল প্রয়োগ করা হলো কিন্তু এই টোটাল বলের মোট প্রভাবটা শূন্য হয়ে গেল, এটাকে আমরা বলি বলের লব্ধি শূন্য হয়ে যাওয়া। হ্যাঁ, তো এই জন্য কথাটাকে কারেক্টলি আমরা এইভাবে বলি যে বস্তুর উপর বলের লব্ধি শূন্য হলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে গতিশীল থাকবে। কেউ কেউ সমবেগে বললে আবার সরল রেখায় কথাটাকে অনেক জায়গায় লেখা হয়, সমবেগে সরল রেখায় গতিশীল থাকবে, এই কথাটা কিন্তু বলার দরকার হয় না। কারণ যদি আমরা বলি সমবেগ, সমবেগ সমবেগ সর্বদাই সরল রৈখিক, সমবেগ সর্বদাই সরল রৈখিক, সরল রৈখিক, সমবেগ সরল রৈখিক হওয়া ছাড়া উপায় নেই, সরল রৈখিক হতেই হবে। কারণ সমবেগ মানে হচ্ছে বেগের মানেরও পরিবর্তন হবে না, দিকেরও পরিবর্তন হবে না। এখন আমরা জানি বক্ররেখায় রেখার দিকের পরিবর্তন হয়, কাজেই বক্র পথে যদি কোনো একটা বস্তু চলতে থাকে তাহলে সেই বস্তুটা সমবেগে চলতেছে, এটা আমরা বলতে পারবো না। কাজেই যদি বলা হয় সমবেগ, তাহলে সরল রৈখিক কথাটা না বললে চলবে, কারণ সরল রৈখিক ব্যাপারটা সমবেগের ভিতরেই বিদ্যমান। কাজে বস্তুর উপর বলের লব্ধি শূন্য হলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু স্থির বেগে গতিশীল থাকবে, অর্থাৎ জড়তার পরিবর্তন ঘটবে না। এই স্টেটমেন্টটাকে আমরা বলি নিউটনের প্রথম সূত্র বা ফার্স্ট ল অফ নিউটন। এখন আমরা এই যে বল সম্পর্কে কিছুটা কোয়ালিটেটিভ নলেজ নিলাম আমরা, অর্থাৎ বলের গুণাগুণ সম্পর্কে বা বল সম্পর্কে একটা ধারণা নিলাম, কিন্তু এই ধারণাটা কিন্তু বল সম্পর্কে যথেষ্ট না যদি আমরা এটাকে পরিমাপ করতে না পারি। কারণ পদার্থবিজ্ঞান হচ্ছে এমন, পদার্থবিজ্ঞান আমাদেরকে বস্তু সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানতে সাহায্য করবে, আর এই সুনির্দিষ্টকরণটা হচ্ছে মাপঝোঁকের বিষয়। আমরা যদি পরিমাপ করতে না পারি তাহলে আসলে এই কথাগুলো পদার্থবিজ্ঞানের কথা হবে না। তো আমরা এখানে যেটা দেখতেছি যে নিউটনের প্রথম সূত্রের ভেতরে বল সম্পর্কে আমরা একটা সেন্স পাই, এই সেন্সটাকে যদি আমরা বল পরিমাপের জন্য ব্যবহার করতে না পারি তাহলে এটা আসলে খুব কার্যকর কিছু হয় না। আর সে কারণেই নিউটনের দ্বিতীয় সূত্রটা আসে। তো আমরা আগে নিউটনের দ্বিতীয় সূত্রের স্টেটমেন্টটা একটু বলে ফেলি, তারপরে সেটাকে আমরা বিশ্লেষণ করব। নিউটনের দ্বিতীয় সূত্র বল সম্পর্কিত, সেটা হচ্ছে যে এখানে কতগুলো টার্ম আসবে, যে টার্মগুলো আমি দ্বিতীয় সূত্র উল্লেখ করার পর ধীরে ধীরে আবার ব্যাখ্যা করব। যে নিউটনের দ্বিতীয় সূত্র হচ্ছে বস্তুর ভর বেগের পরিবর্তনের হার, ভর বেগের পরিবর্তনের হার
বস্তুর উপর ক্রিয়াশীল বলের ক্রিয়াশীল বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন। আচ্ছা, এখানে ভরবেগ একসাথে লিখতে হবে। ভরবেগ বলতে আমরা একটা রাশি বলি। ভরবেগের পরিবর্তন সেদিকে হয়। আচ্ছা, এই যে ব্যাপারটা আমরা বললাম, এখন এই ব্যাপারটা বোঝার জন্য আমার কি বস্তু তো আমরা বুঝি ভরবেগ, আমাদের ভরবেগ জিনিসটা বুঝতে হবে। ভরবেগ হচ্ছে বস্তুর ভর এবং বেগ। ভরবেগ ভরবেগ এটাকে আমরা ইংরেজিতে বলি মোমেন্টাম। এবং এটাকে পি দ্বারা প্রকাশ করা হয়। সাধারণত ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয় এবং ভরবেগ পি হচ্ছে বস্তুর ভর ইন্টু বস্তুর বেগ এমভি। বিবেগী গতিশীল বস্তুর ভরবেগকে আমরা বলি এমভি। আচ্ছা, এখন কোন একটা বস্তু এম ভরের বস্তু যখন ভি বেগে চলতে থাকে, আমরা একটা উদাহরণ নিয়ে চিন্তা করি। মনে করো একটা রিক্সা একটা ঠেলা গাড়ি মাল বোঝাই ঠেলা গাড়ি বললাম, মাল বোঝাই। না, একটা ঠেলা গাড়ি, একটা রিক্সা একটা ঠেলা গাড়ি, মাল বোঝাইয়ের দরকার নেই। নরমালি একটা রিক্সা, একটা ঠেলা গাড়ি, একটা কার, মোটর কার আর একটা ট্রাক। আচ্ছা, রিক্সা এবং ঠেলা গাড়ি, একটা রিক্সা যখন চলতে থাকে তখন সেই রিক্সাটাকে, একটা রিক্সা যখন চলতে থাকা না, আমরা প্রথম এরকম চিন্তা করি একটা রিক্সাকে চালু করার জন্য আমাকে কতটুকু ধাক্কা দিতে হবে, একটা রিক্সাকে স্থির অবস্থা থেকে গতিশীল করতে হলে কতটুকু ধাক্কা দিতে হবে। কিংবা আমরা যদি এরকম চিন্তা করি একটা রিক্সাকে আমি ধাক্কা দিলাম, একটা ঠেলা গাড়িকেও আমি ধাক্কা দিলাম, একটা কারকেও আমি ধাক্কা দিলাম, একটা ট্রাককেও আমি ধাক্কা দিলাম। ঠিক আছে, একটা রিক্সাকে ধাক্কা দিলে পরে রিক্সাটা ওই একই রকম ধাক্কায় একটা রিক্সা ধরা যাক v1 বেগ লাভ করলো। একটা ঠেলা গাড়িকে ধাক্কা দিলাম, সেটা v2 বেগ লাভ করলো। আমরা এরকম চিন্তা করলাম ধাক্কা মানে হচ্ছে বল, এখানে এটাও বল, এখানে এটাও বল, এখানে এটাও বল। আচ্ছা, একটা রিক্সাকে ধাক্কা দিলাম, v1 বেগ লাভ করলো। একটা ঠেলা গাড়িকে ধাক্কা দিলাম, সে v2 বেগ লাভ করলো। একটা কারকে ধাক্কা দিলাম, সে v3 বেগ লাভ করলো। এবং একটা ট্রাককে ধাক্কা দিলাম, সে v3 বেগ লাভ করলো। এবং সুস্পষ্টভাবে আমরা এখানে বুঝতে পারতেছি যে একটা রিক্সার ভর যদি হয় m1, ঠেলা গাড়ির ভর যদি হয় m2, কারের ভর যদি হয় m3 এবং ট্রাকের ভর যদি হয় m4, এবং আমরা যদি এই সিকোয়েন্সটা এইভাবে, মানে এই ধারাবাহিকতাটা এইভাবে জানি যে m1 সবচেয়ে কম, তারপরে m2, তারপরে m3, তারপরে m4, ব্যাপারটা যদি এরকম হয় তাহলে m1 এর চেয়ে m2 বেশি, m2 এর চেয়ে m3 বেশি, m3 এর চেয়ে m4 বেশি। অর্থাৎ একই পরিমাণ বল দিয়ে যদি এদের প্রত্যেককে আমি ধাক্কা দেই তাহলে এরা যে বেগ লাভ করবে সেই বেগটা হচ্ছে v1। v1টা হবে সবচেয়ে বেশি, তারপরে হবে v2, তারপরে হবে v3, তারপরে হবে v4। অর্থাৎ v4টা হবে সবচেয়ে কম আর v1টা হবে সবচেয়ে বেশি। অর্থাৎ যে বস্তুটার ভর সবচেয়ে কম একই পরিমাণ বলের কারণে সে সবচেয়ে বেশি বেগ লাভ করবে। তাহলে ভরের সাথে যখন বেগ লাভ করবে আমরা এটাকে একসাথে বলবো ভর বেগ লাভ করবে। অর্থাৎ এফ বলের দ্বারা ভরবেগ প্রাপ্তি
প্রাপ্তি ভিন্ন ভিন্ন হবে। ভিন্ন ভিন্ন হবে অর্থাৎ যার ক্ষেত্রে একই পরিমাণ, আমরা যদি এফ বল প্রয়োগ করি তাহলে ভরবেগ প্রাপ্তি ভিন্ন ভিন্ন হবে। অর্থাৎ এফ বল ভরবেগের যে পরিবর্তন ঘটাবে সেটা এক একটা বস্তুর ক্ষেত্রে এক এক রকম হবে। এখন আমি যদি এই ভরবেগ প্রাপ্তির পরিমাণটাকে বাড়াতে চাই তাহলে আমাকে প্রত্যেকের ক্ষেত্রেই এফ বলের মানটাকে বাড়াতে হবে। আচ্ছা, এখন আমরা কেন এখানে বেগকে সংশ্লিষ্ট করতেছি? যখন আমরা বললাম যে আচ্ছা এখানে যদি এরকম যে প্রথম যখন আমরা বুঝলাম যে প্রত্যেকটার ভর ভিন্ন ভিন্ন, তা থেকেই আমরা বুঝে ফেলতেছি প্রত্যেকটার বেগ ভিন্ন ভিন্ন হবে। কিন্তু স্থির অবস্থায় যখন আমি ধাক্কা দিব, ভিন্ন ভিন্ন ভরের কারণে ওই একই পরিমাণ ধাক্কা এক একটা বস্তুকে এক এক রকম বেগ দিবে। ঠিক আছে? তাহলে আমরা এখানে একই পরিমাণ ধাক্কা এক একটা বস্তুকে এক এক রকম ভরবেগ দিবে এই কথাটা না বলে এক এক রকম বেগ দিবে এই কথাটা বলাই আমাদের জন্য যথেষ্ট ছিল বলে আপাত দৃষ্টে মনে হয়। কিন্তু আমরা কথাটা ভরবেগ দিয়ে কেন বললাম এই জিনিসটাকে আমি এখন একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। যে যদি ব্যাপারটা উল্টো এরকম হয় যে একটা রিক্সা চলতেছিল, একটা ঠেলা গাড়িও চলতেছিল, একটা গাড়িও চলতেছিল, একটা ট্রাকও চলতেছিল। একটা রিক্সাকে থামানোর জন্য আমার যতটুকু বল লাগবে, একটা ঠেলা গাড়িকে থামানোর জন্য আমার যতটুকু বল লাগবে, একটা কারকে থামানোর জন্য আমার যতটুকু বল লাগবে, একটা ট্রাককে থামানোর জন্য আমার কতটুকু বল লাগবে। সেক্ষেত্রে কি আমি রিক্সার জন্য আমরা যদি এরকম আবার আমরা বলতেছি রিক্সার জন্য বল F1, হ্যাঁ, ঠেলা গাড়ির জন্য বল F2, কারের জন্য বল F3 আর ট্রাকের জন্য বল F4 যদি বলি, সেখানে কি আমরা বলতে পারবো যে রিক্সার জন্য বল সবচেয়ে কম লাগবে, ঠেলা গাড়ির জন্য তারপরে? অর্থাৎ সেখানে কি আমরা এরকম বলতে পারবো? আমরা যদি এরকম বলি F1 is less than, F2 is less than, F3 is less than F4, সেটাকে আমরা বলতে পারবো? তোমরা হয়তো ভাবতেছো যে হ্যাঁ এটা বলতে পারবো। রিক্সাকে থামাইতে কম বল লাগবে, ঠেলা গাড়িকে থামাইতে আরেকটু বেশি বল লাগবে, কারকে থামাতে আরেকটু বেশি বল লাগবে, ট্রাককে থামাতে আরেকটু বেশি বল লাগবে। কিন্তু একটু যদি চিন্তা করো এরকম যে আমরা তো বলি নাই যে রিক্সাটা কত বেগে গতিশীল, আমরা বলি নাই ঠেলা গাড়িটা কত বেগে গতিশীল, আমরা বলি নাই কারটা কত বেগে গতিশীল, আমরা বলি নাই ট্রাকটা কত বেগে গতিশীল। এমনটা সম্ভব যে একটা রিক্সা যদি অনেক বেশি বেগে গতিশীল থাকে তাহলে ওই রিক্সাটাকে থামানোর জন্য যে পরিমাণ বল লাগবে, ঠেলা গাড়িটা অল্প বেগে গতিশীল থাকলে ঠেলা গাড়িকে থামানোর জন্য বলের পরিমাণটা রিক্সাকে থামানোর জন্য বলের পরিমাণের চেয়ে কমও হওয়া সম্ভব। তো এই যে ধারণা, এই ধারণাটা থেকে আমরা বুঝতে পারি যে আসলে শুধুমাত্র ভর বলকে মানে শুধুমাত্র ভরের কোনটা বেশি ভারী অর্থাৎ কোনটার ভর বেশি সেটার জন্য বল বেশি লাগবে এই কথাটা বলা যথেষ্ট না। অর্থাৎ একটা হালকা বস্তু যদি অনেক বেশি বেগে গতিশীল থাকে তাহলে ওইটাকে থামানোর জন্য যে পরিমাণ বল লাগবে, একটা ভারী বস্তু অল্প বেগে গতিশীল থাকলে সেটাকে থামানোর জন্য একই পরিমাণ বল লাগতে পারে। অর্থাৎ তাহলে এখানে বলের সাথে বস্তুর ভরের সম্পর্ক আছে, এটা সত্য, কিন্তু আরো বেশি করে যেটা সত্য সেটা হচ্ছে বলের সাথে বস্তুর ভরবেগের সম্পর্ক। অর্থাৎ বল বস্তুর উপর প্রযুক্ত হলে যে জিনিসটাকে বল বৃদ্ধি করে সেটা হচ্ছে ভরবেগ। তো এ কারণে নিউটনের দ্বিতীয় সূত্রে যেটা বলা হচ্ছে যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর ক্রিয়াশীল বলের সমানুপাতিক। এখন আমরা নিউটনের দ্বিতীয় সূত্রটাকে গাণিতিক ভাবে লিখবো। অর্থাৎ দ্বিতীয় সূত্র বলা হচ্ছে যে এফ বল যদি এম ভরের বস্তুর বেগ ইউ হতে ভিতে রূপান্তরিত, ভিতে পরিবর্তিত করে তাহলে ভরবেগের পরিবর্তন সমান mv মাইনাস mu। আচ্ছা,
তাহলে এফ বল যদি এম ভরের বস্তুর বেগ ইউ হতে ভিতে পরিবর্তিত করে, তাহলে ভরবেগের পরিবর্তন হবে এমভি মাইনাস এম। এখানে আমি একটা কথা কিন্তু মিস করছি, আমি বলছি যে বল প্রযুক্ত হবে এবং বস্তুর বেগ ইউ থেকে ভিতে পরিবর্তিত হবে, অর্থাৎ আমরা ভি বলছি এবং ভি পরিবর্তিত হবে ইউ থেকে। তাহলে ভি যদি ইউ থেকে পরিবর্তিত হতে হয়, তাহলে ইউ এর সাথে একটা কিছু যুক্ত হতে হবে, ইউ এর সাথে বেগ যুক্ত হতে হবে, এবং সেই যুক্তটা হচ্ছে ওই যে তোমরা আগের চ্যাপ্টারে পড়ে আসছো দ্বিতীয় সূত্র, মানে গতির সূত্র, যে আমরা জানি ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। এখানে লক্ষ্য করো যে এখানে সময় থাকতেই হবে, একটা বস্তুর বেগ ইউ থেকে ভিতে পরিবর্তিত হবে, তার মানে এই ঘটনাটা ঘটার জন্য আমাদের অবশ্যই সময়কে দরকার। তাই আমাদের এখানে বলতে হবে টি সময় ধরে, টি সময় ধরে প্রযুক্ত, অর্থাৎ টি সময় ধরে প্রযুক্ত এফ বল যদি এম ভরের বস্তুর বেগ ইউ থেকে ভিতে পরিবর্তিত করে, তাহলে ভরবেগের পরিবর্তন হচ্ছে এমভি মাইনাস এম। যেহেতু টি সময় ধরে এই পরিবর্তনটা হয়েছে, তাই আমরা বলবো তাহলে সুতরাং পরিবর্তনের হার, পরিবর্তনের হার সরি পরিবর্তনের হার সমান হচ্ছে এমভি মাইনাস এমইউ ডিভাইডেড বাই টি। এখন নিউটনের দ্বিতীয় সূত্র বলতেছে যে এই এমভি মাইনাস এমইউ ডিভাইডেড বাই টি হচ্ছে বলের সাথে সমানুপাতিক। তাহলে 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 এফ সমানুপাতিক এমভি মাইনাস এমইউ ডিভাইডেড বাই টি, বা এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি এফ সমানুপাতিক, এখান থেকে যদি আমরা এম কে কমন নেই তাহলে আমরা লিখতে পারবো ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে এই যে দেখো তোমরা এটা পড়ে আসছো, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি ইকুয়ালস টু হচ্ছে ত্বরণ, তাহলে এফ সমানুপাতিক এম এ। এই যে আমরা সম্পর্কটা পেলাম এফ সমানুপাতিক এম এ, এখানে আমরা একটা সমানুপাতিক ধ্রুবক দিলাম কে। এফ সমানুপাতিক না বলে আমরা বললাম এফ সমান কে ইনটু এম এ। এখন এই যে কে, এই কেটাকে বললাম একটা সমানুপাতিক ধ্রুবক, কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। তাহলে এই সমানুপাতিক ধ্রুবককে আমরা এই ফর্মুলা থেকে ইলিমিনেট করব, অর্থাৎ এই ধ্রুবকটা আমরা এই ফর্মুলার মধ্যে রাখতে চাই না। এটা কিভাবে সম্ভব? আমরা এতক্ষণ ধরে যে বল বল সম্পর্কে আলোচনা করলাম, এই সম্পূর্ণ আলোচনাতে আমরা বলকে কিছু বৈশিষ্ট্য দিয়ে বোঝার চেষ্টা করছি, কিন্তু বলকে পরিমাপ করি নাই। এখন যদি আমরা চাই যে না আমরা বলকে পরিমাপ করব, এখন দেখো ডান পাশে আমাদের ভর এবং ত্বরণ, বাই দিস টাইম তোমরা এটা জানো যে এই দুটো রাশি হচ্ছে পরিমাপযোগ্য রাশি। ভরকে আমরা পরিমাপ করতে পারি, ত্বরণকেও আমরা পরিমাপ করতে পারি। তাহলে আমরা যদি এরকম ভাবে বলি যে একক, অর্থাৎ এম ইকুয়ালস টু যদি 1 কেজি হয়, 1 কেজি হলে এ ইকুয়ালস টু 1 মিটার পার সেকেন্ড স্কয়ার হলে, তাহলে এখানে ব্যাপারটা দাঁড়াবে যে 1 কেজি ভরের উপর যদি 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ তৈরি করতে পারে, এই রকম বলকে যদি আমরা বলি যে এফ সমান 1 একক। এখন নিউটন, আমি আমি এক্স্যাক্টলি জানি না যে এই এককটার নাম নিউটনই নিউটন দিছিলেন কিনা, এটা হতে পারে না হতে পারে, আমি জানি না, কিন্তু আমরা ইন দা অনার অফ নিউটন আমরা বলতেই পারি যে এই বলের এককটা হচ্ছে নিউটন। অর্থাৎ এফ ইকুয়ালস টু 1 নিউটন হবে তখন যখন 1 কেজি ভরের কোনো বস্তুর উপর বল প্রযুক্ত হয়ে তার ত্বরণ হবে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে সেক্ষেত্রে যদি এফ ইকুয়ালস টু 1 নিউটন হয়, তাহলে আমি এফ ইকুয়ালস টু 1 ইকুয়ালস টু কে ইনটু 1 ইনটু 1 লিখলাম। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম কে ইকুয়ালস টু 1। তাহলে আমরা এফ ইকুয়ালস টু কে এম এ, এই সূত্রটাকে আমরা আর এফ ইকুয়ালস টু কে এম এ না লিখে আমরা এই সূত্রটাকে লিখতে পারি এফ ইকুয়ালস টু এম এ। অর্থাৎ
আমরা যদি বলের একক এফ কে নিউটনে পরিমাপ করি, বলকে নিউটনে পরিমাপ করি, ভরকে কেজিতে পরিমাপ করি আর ত্বরণকে মিটার পার সেকেন্ড স্কয়ারে পরিমাপ করি, তাহলে এই ফর্মুলাটা দিয়ে আমরা বলকে পরিমাপ করতে পারবো। অর্থাৎ বস্তুর ভরকে তার ত্বরণ দিয়ে গুণ করলে যে রাশিটা পাবো, আমরা সেই রাশিটার নামই দিব হচ্ছে বল, অর্থাৎ F ইকুয়ালস টু ma। তাহলে এখন দেখো যে এতক্ষণ ধরে আমরা বলের যেই গুণাগুণ বা বৈশিষ্ট্য আলোচনা করলাম, যে বলের সাথে কি কি জিনিস সম্পর্কিত, বল হলে কি হয়, বল না হলে কি হয়, আমরা এই যে সূত্রটা আমরা ফাইনালি নিয়ে আসলাম, সেই সূত্রটা থেকে সেই জিনিসগুলো বুঝতে পারি কিনা। আমরা বললাম F ইকুয়ালস টু ma। এখন দেখো F ইকুয়ালস টু ma আসলে কি মিন করে। যদি F 0 হয়, F ইকুয়ালস টু 0 হলে ma ইকুয়ালস টু 0। আচ্ছা, এখন ma ইকুয়ালস টু 0, একটা বস্তুর উপর বল প্রয়োগ করা হচ্ছে কি হচ্ছে না, তার সাথে কি তার ভরের কোনো সম্পর্ক আছে? না, তার সাথে তার ভরের কোনো সম্পর্ক নাই। একটা বস্তুর উপর, একটা ভারী বস্তুর উপর বল প্রযুক্ত হতেও পারে, নাও হতে পারে, কারণ এটা একটা বাহ্যিক ব্যাপার। তার মানে আমি বলতে চাচ্ছি যে বলের মানের সাথে এম এর কিন্তু কোনো সম্পর্ক নাই। অর্থাৎ এম, বস্তুর উপর প্রযুক্ত বলের ক্ষেত্রে এম এর কোনো ভূমিকা নাই। এম যাই হোক না কেন, বস্তুর উপর বল প্রযুক্ত হতেও পারে, নাও হতে পারে। তাহলে এফ যদি 0 হয়, তাহলে আমরা এম কে 0 বলবো না, কারণ এম নট ইকুয়ালস টু 0, অর্থাৎ বস্তুর ভর শূন্য হয় না, বস্তুর ভর কিছু না কিছু থাকবেই। তাহলে এম নট ইকুয়ালস টু 0 হলে আমরা এখান থেকে পাচ্ছি a ইকুয়ালস টু 0। আচ্ছা, a ইকুয়ালস টু 0 মানে কি? a ইকুয়ালস টু 0 মানে হচ্ছে v মাইনাস u ডিভাইডেড বাই t ইকুয়ালস টু 0। এখন আমরা জানি t এর মানও 0 হতে পারে না, কারণ আমরা এখানে একটা ঘটনাকে চিন্তা করতেছি, যে বস্তু কিছু সময় ধরে তার উপর কোনো বল প্রযুক্ত হচ্ছে না, অর্থাৎ বস্তুর উপর প্রযুক্ত বল হচ্ছে শূন্য বা বলের লব্ধি শূন্য। এই লব্ধি শূন্য হওয়ার ঘটনার কাল টি নিশ্চয়ই অশূন্য। কাজে টি যদি অশূন্য হয়, তাহলে ভি মাইনাস ইউ, এই টি দিয়ে এই শূন্যকে গুণ করলে আমরা পাচ্ছি ভি মাইনাস ইউ ইকুয়ালস টু শূন্য। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ভি ইকুয়ালস টু ইউ, অর্থাৎ শেষ বেগ সমান আদি বেগ। অর্থাৎ সময়ের ডিউরেশন, টাইমের ডিউরেশন আমরা যাই নেই না কেন, বেগের মধ্যে কোনো পরিবর্তন হবে না। এখন তাহলে তোমরা চিন্তা করে দেখো, বেগের মধ্যে কোনো পরিবর্তন না হওয়া মানে কি? বস্তুর গতীয় অবস্থার কোনো পরিবর্তন হবে না। বস্তুটা গতিশীল থাকলে একই বেগে গতিশীল থাকবে, স্থির থাকলে একই বেগে স্থির থাকবে। ওই যে আমরা প্রথম সূত্র শিখলাম, যে প্রথম সূত্রে কি ছিল, যে একটা বস্তু স্থির থাকলে স্থির থাকবে, গতিশীল থাকলে গতিশীল থাকবে, এই বৈশিষ্ট্যটা বস্তুর জড়তা, এবং এই বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটানোর জন্য যে জিনিসটার দরকার সেটাই হচ্ছে বল। আবার সেই সূত্রটাতেই কিন্তু আমরা এই ম্যাথমেটিক্স থেকে ফিরে গেলাম, অর্থাৎ এই ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন আমাদেরকে ওই জিনিসটাতেই আবার ব্যাক করালো, যে বস্তুর জড়তার পরিবর্তন ঘটবে না যদি তার উপর কোন রকম বল ক্রিয়া না করে। তো আমরা এখানে যে জিনিসটা করলাম, এটা অনেক সময় তোমাদের প্রশ্ন আসে যে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রের প্রতিপাদক। এটা হচ্ছে দ্বিতীয় সূত্র হতে প্রথম সূত্রের প্রতিপাদক। তো আমরা এই নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রের প্রতিপাদনটা আমরা আসলে এই পদ্ধতিতেই করি। তো এই যে এতক্ষণ আমরা আলোচনা করলাম, এই আলোচনাটার সামারি কি? সামারি হচ্ছে, আমি আবার পেছন থেকে আসি, আমরা প্রথম জড়তা সম্পর্কে জানলাম। জড়তা হচ্ছে বস্তুর অবস্থার মধ্যে পরিবর্তন না ঘটার যে প্রবণতা, যে বৈশিষ্ট্য। স্থিতি বা গতিশীল বস্তু স্থির বা গতিশীল অবস্থায় থাকতে চায়। অর্থাৎ থাকতে চায় মানে হচ্ছে যে তুমি যদি এটাকে কোনো চেঞ্জ করতে চাও, তখন তুমি দেখবা যে এই চেঞ্জটার জন্য তোমার কোনো না কোনো একটা এফোর্ট লাগবে। উইদাউট এনি এফোর্ট এই চেঞ্জটা হবে না। তার মানে ওর ওই অবস্থায় থাকার একটা প্রবণতা থাকে, এই প্রবণতাটাকে আমরা বলছি জড়তা। অর্থাৎ স্থির বস্তু স্থির থাকতে চায়, গতিশীল বস্তু গতিশীল থাকতে চায়, এটা হচ্ছে জড়তা। আর এই জড়তার পরিবর্তন ঘটানোর জন্য কোনো না কোনো একটা কারণ লাগবে। ওই কারণের অনুসন্ধান করতে গিয়ে আমরা প্রথম বলের ধারণাকে পেলাম, এবং সেই কারণের অনুসন্ধান করতে গিয়ে আমরা বুঝলাম যে ওই কারণের অনুপস্থিতি বস্তুর জড়তার পরিবর্তন ঘটায় না। অনুপস্থিত মানে হচ্ছে, কিন্তু এই অনুপস্থিতি থেকে আমরা আবার আরেকটা জিনিস বুঝলাম, যে বলের অনুপস্থিতি না, আসলে ব্যাপারটা হচ্ছে এরকম যে বল উপস্থিত থাকতে পারে কিন্তু বলের টোটাল ইফেক্ট শূন্য হবে।
এই জিনিসটা নিয়ে আমরা পরে আবার কিন্তু আরো বিশ্লেষণ করবো যে বলের লব্ধি এই ব্যাপারগুলো। কিন্তু আপাতত এইটুকু আমরা বুঝলাম, এটা তোমরা সেন্স করতে পারো যে একই বস্তুর উপর যদি দুই দিক থেকে বল প্রয়োগ করা হয় তাহলে বস্তুটা এক জায়গাতেই থাকে। তার মানে হচ্ছে যে বলের অনুপস্থিতি বলতে আসলে আমরা অনুপস্থিতি বুঝাই না, আমরা বলের মান বা লব্ধিকে শূন্য বুঝাই। তাহলে সেই লব্ধি শূন্য হচ্ছে বস্তুর উপর বলের লব্ধি শূন্য হলে স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু গতিশীল থাকবে। এটা হচ্ছে আমাদের প্রথম সূত্র। এই প্রথম সূত্রের পরে আমাদের যে আলোচনা সেটা হচ্ছে যে শুধু প্রথম সূত্র দিয়ে আমরা বলের কোয়ালিটি বুঝলাম। এই কোয়ালিটিকে কোয়ান্টিটি দিয়ে বোঝার জন্য আমরা বলের কোয়ালিটির পরিবর্তন ঘটার জন্য যে ঘটনাগুলো ঘটে সেই ঘটনাগুলো আমরা এখানে আলোচনা করলাম। তোমরা যখন লেকচারের ভিডিওটা আবার রিভিউ করবা তখন এগুলো আবার দেখলে বুঝতে পারবা। এটা হচ্ছে পরের ধাপ, অর্থাৎ দ্বিতীয় সূত্রতে আমরা বল সম্পর্কে পরিমাণগত ধারণা পাই এবং এই পরিমাণগত ধারণাটা আমাদের কাছে খুব সিম্পল একটা বিষয়ে পরিণত হয়, সেটা হচ্ছে আমরা ফাইনালি পাই F ইকুয়ালস টু ma, অর্থাৎ বলের কারণে বস্তুর ত্বরণ হবে। তাহলে একেবারে ফাইনালি আমরা একটা কথা বলতে পারি, বলের সবচেয়ে সরল সংজ্ঞা, সবচেয়ে সহজ এবং সরল সংজ্ঞা, সেটা হচ্ছে যা বস্তুর ত্বরণ ঘটায় তাই বল। ঠিক আছে, যা বস্তুর ত্বরণ ঘটায় তাই বল। যদি কোয়ালিটি দিয়ে সবচেয়ে সহজ ভাবে বলকে সংজ্ঞায়িত করতে চাই তাহলে আমরা এরকম ভাবে বলবো, যা বস্তুর ত্বরণ ঘটায় তাই বল। আর যদি পরিমাণগত ভাবে বলি তাহলে আমরা বলবো বস্তুর ভর এবং ত্বরণের গুণফলই হলো প্রযুক্ত বলের মান, প্রযুক্ত বলের পরিমাণ। তাহলে এটা হচ্ছে বলের পরিমাণগত সবচেয়ে সহজ সংজ্ঞা, আর এটা হচ্ছে বলের গুণগত সবচেয়ে সহজ সংজ্ঞা। ঠিক আছে, তো আশা করি এই ক্লাসে বা এই আলোচনার মাধ্যমে তোমরা বল সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা লাভ করছো। আর যদি এরপরে তোমাদের এই ধারণার মধ্যে আরো কোনো ঘাটতি থাকে তোমরা এই ভিডিও দেখার পর আমাকে তোমরা প্রশ্ন করতে পারো, কোনো জিজ্ঞাসা থাকলে সেটা আলোচনা করবো আমরা। আর আমরা ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাসে এই যে প্রথম এবং দ্বিতীয় সূত্র আমরা পড়লাম, নিউটনের তৃতীয় সূত্র সম্পর্কে আলোচনা করব এবং তারপর এই তিন সূত্র জানার পর আমরা এই সম্পর্কিত কিছু গাণিতিক প্রশ্ন সমাধান করব। তো আজকের লেকচার এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।